আজকের সকালটা শুরু হয়েছে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। সবার জন্য নাস্তা তৈরি করা, মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দেয়া, তারপর আবার ঘরে ফিরে ঘর পরিষ্কার করা, ঘর গোছানো। সব কাজ একে একে শেষ করার চেষ্টা করেছি। এমনই একটি সাধারণ কিন্তু সুন্দর সকাল আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক আমার সকালের রুটিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া বলছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে ওয়েলকাম করছি সাদিয়া মামুন ব্লগ চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি আমার পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছি এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে আমার সকালটা ঠিক কিভাবে পার করা হয়, কিভাবে আমার এই ব্যস্ত সকালটাকে আমি একা হাতে সবকিছু ম্যানেজ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই আমি সকালেরটাই শেয়ার করব। আর সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে সরাসরি চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে কিন্তু জান্নাতের আব্বু, সিয়াম তারা তিনজনই ঘুমাচ্ছিল, আর এদিকে আমি আমার মতো করে সকালের নাস্তা বানানোর কাজটাকে করে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেই তারপর এখানে আজকে একটু রুটি বানাবো। আর রুটি বানানোর জন্যই মূলত সর্বপ্রথম আমি এখানে ডো তৈরি করার জন্য পানি বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি সিদ্ধ করে আর কি আটাটাকে সিদ্ধ করে তারপর রুটি বানাই, আটা বলবো না, আমরা কিন্তু আটা রুটি খাই না। আমি এর আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা ময়দা দিয়ে রুটি বানিয়ে খাই। আর ময়দাটাকে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে রুটি বানাই, যাতে করে বাচ্চারা খুব সহজেই খেতে পারে। আর শক্ত রুটি আমাদের কারোই একদমই পছন্দ না। সিদ্ধ করে নিলে কিন্তু রুটিটা একদমই সফট হয়, আর কোনো রকম শক্তও হয় না। যে কোনো মানুষই কিন্তু এটা খেতে পারবে, একদম ছোট থেকে বড় সবারই খেতে কিন্তু অনেক বেশি উপকার হবে। আর এটা খেতে মজাও লাগে। আটা রুটি খুব একটা ভালো লাগে না, কিন্তু ময়দা দিয়ে যদি সিদ্ধ করে রুটি বানানো যায়, এটা কিন্তু খেতে বেশ মজার হয়। ওইদিকে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাবলাম আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য তেমন কিছু করব না, শুধু একটু চা বানিয়ে নিব। কারণ আজকে একটু জান্নাতের মাদ্রাসায় যেতে হবে। গত কিছুদিন ধরে কিন্তু জান্নাতকে মাদ্রাসায় পাঠাইনি, কারণ প্রায় ৩-৪ দিন আগে দেখা যায় সন্ধ্যার সময় ওকে নাস্তার জন্য একটু চা বানিয়ে দিয়েছিলাম আর বিস্কিট দিয়ে খেতে দিয়েছিলাম। তো তখন ও গরম চা পায়ের ওপর ফেলে দেয়, বেশ খানিকটাই পড়ে যায়। তখন কিন্তু পায়ের মধ্যে সাথে সাথে কোনো কিছু না বোঝা গেলেও পরবর্তীতে আমি পাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর পেস্ট লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন তো কোনো কিছু বোঝা যায়নি। অনেক সময় পার হওয়ার পর দেখি যে ওইখানে একদম ঠোসা পড়ে গিয়েছে। তো একদম ফুলে গিয়েছিল আর কান্নাকাটি করছিল। যেহেতু ঠোসা পড়েছে, একটু ঘষা লাগলেই ওটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকতো। এমনিতেই প্রচুর পরিমাণে কান্না করছিল, এর জন্য আর ৩-৪ দিন মাদ্রাসায় পাঠাইনি। ঘরেই আগে মলম লাগিয়ে ওইটাকে শুকিয়ে নিয়েছি। তো আজকে একটু মাদ্রাসায় নিয়ে যাব। আর যেহেতু এই কয়দিন যাওয়া হয়নি, আপাকেও বলতে হবে যে ও কী কারণে যায়নি। আর এই কয়দিন যে পড়াগুলো মিস গেল, সেই পড়াগুলোও একটু নিয়ে আসবো ভেবেছি কারো কাছ থেকে, যাতে করে আমি বাসায় ওকে পড়িয়ে নিতে পারি। যে গ্যাপটা পড়েছে এটা যাতে আমি কভার করে নিতে পারি, কারণ সামনেই কিন্তু আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। এতে করে দেখা যায় অনেক চাপ পড়ে যাবে তখন। তো আমি আগে থাকতেই আগে একটু পড়াটা এনে তারপর ওকে পড়িয়ে দিব বাসায়। পড়াটা শেষ করে দিলে কিন্তু আর পরীক্ষার সময় এত বেশি চাপ পড়বে না। এর জন্য যেহেতু মাদ্রাসায় যেতে হবে, তো এক্সট্রা কোনো কিছু রুটি দিয়ে খাওয়ার জন্য আর বানাবো না, তাহলে দেখা যায় অনেক বেশি লেট হয়ে যাবে। এর জন্য আমি এখানে একটু চা বানিয়ে নিব। আর দুধ চা বানাবো না, কারণ দুধ ছিল না ঘরে, দুধ শেষ হয়ে গিয়েছে, দুধ আবার আনতে হবে। আজকে এর জন্য একটু রং চা বানিয়ে নিব মশলা দিয়ে, তারপর একটু রং চা বানাবো একটু চিনি বেশি করে দিয়ে। আমি আমার মেয়ে দুজনেই চাটা একটু বেশি করে চিনি দিয়ে খেতেই বেশি পছন্দ করি, বেশি মিষ্টি হলেই আমাদের কাছে ভালো লাগে।
অনেকেই দেখা যায় মিষ্টিটা খুবই কম খায়, কিন্তু আমি আর আমার মেয়ে আমরা দুজনেই প্রচুর পরিমাণে মিষ্টি খাই। আমি ছোটবেলা থেকেই মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসি। বিয়ের পরই আমার ঝাল খাওয়া হয়েছে। বিয়ের আগে তো আমি ঝালের ধারে কাছেও যেতাম না, ঝাল কোনো কিছু খেতেও পারতাম না। চাটা বসানোর জন্য কিন্তু আমি সবকিছু রেডি করে নিয়েছি। চায়ের মধ্যে দিয়ে যা, যা প্রয়োজন ছিল, কিছু তেজপাতা, তারপর হচ্ছে গরম মসলা যা, যা লাগে আরকি মসলা দিয়ে চা বানাবো। এটা আবার আমাদের সবারই অনেক বেশি পছন্দ। শুধু যদি আমি চা পাতি দিয়ে তারপর চা বানাই, ওইটা খেতে একদমই ভালো লাগে না। একটু মসলা দিয়ে যদি বানানো যায়, সাথে একটু আদা দেয়া যায়, তাহলে কিন্তু ওই চাটা খেতে একটু বেশিই ভালো লাগে। আর আমার মনে হয় মসলা চাটা আমাদের শরীরের জন্যও ভালো। যাই হোক, ওইদিকে কিন্তু আমি আটাটাকে আরকি আটা বলছি, ময়দাটাকে ডো করে নিবো। সিদ্ধ করে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একটু কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর মথে নিবো। বেশি ঠান্ডা করলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তখন মথাও যায় না। আবার রুটি বানাতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। যেহেতু এটা ময়দা, আটাটা কিন্তু করতে এত বেশি কষ্ট হয় না। কিন্তু ময়দা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যায়। আর রুটি বানাতেও অনেক কষ্ট হয়ে যায়। স সহজে আরকি বেলতেই চায় না, বেলাই যায় না একদম। এইদিকে তো আমি চাটা বসিয়ে দিলাম, সাথে একটু আদা ছেঁচে নিয়েছিলাম। আদা আরকি ছে করে থেঁতো করে তারপর আর দিয়ে দিয়েছি। কারণ আদা দিলে চায়ের ফ্লেভারটা আরো অনেক বেশি ভালো আসে। আর আদা চা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। চা বসিয়ে দিয়ে এখানে আমি যে ময়দাটাকে সিদ্ধ করে নিয়েছি, ওইটাকে এখন খুব ভালো করে মথে নিবো। এটাকে যত ভালো করে সফট করে মথে নেয়া যাবে, ততই কিন্তু রুটি বানাতেও ভালো হবে, রুটি বেলতেও ভালো হবে। আবার ওই রুটিটা কিন্তু ভাজতেও অনেক বেশি ভালো হবে। সেই রুটিটা কিন্তু অনেক বেশি ফুলে যায়, ফুলে ওঠে। আর আমি মনে করি রুটি পারফেক্ট করার ক্ষেত্রে রুটির যে ডোটা মানে ময়দা বলেন বা আটা বলেন, যে যেটা দিয়েই বানান, ডোটা পারফেক্ট হতে হবে। ডো যদি পারফেক্ট না হয় তাহলে রুটিও পারফেক্ট হয় না। এটা আমার অভিজ্ঞতা। আর আমি সবসময়ই কিন্তু ময়দার ডোয়ের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দেই। তেল দেওয়ার ফলে এটা পিঁড়ির সাথে লাগে না, হাতেও লাগে না, বেলুনের সাথেও লাগে না। আর একদম নরম হয়, সফট হয়। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আপনার মতোই আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি অনেক বেশি উৎসাহ পাবো। আর এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু সেটা জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া রইল আপনার এবং আপনার পরিবারের জন্য। আমি কিন্তু সবসময় ময়দার ডোটাকে খুব ভালো করে মথে নেই, যাতে করে কোনো অংশ একদম ফেটে না যায় বা ফাটা না থাকে। ভালো করে মথে নিয়ে তারপর এইরকম করে আর কি আলাদা আলাদা করে লেচি করে নেই, যাতে করে আমি বুঝতে পারি আমি কয়টা রুটি বানাবো এখানে। আর এরকম করে নিলে আমার কাছে মনে হয় রুটি বানাতেও অনেক বেশি আর কি তাড়াতাড়ি হয়ে যায়। খুব বেশি সময় লাগে না রুটি বানাতে। তারপরে যে এরকম করে গোল গোল করে নেই, আর পরবর্তীতে একটা একটা করে নিয়ে আমি শুধু একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপর রুটিটাকে কিন্তু বেলে নেই। আমার কাছে মনে হয় এইভাবে যদি একটু করা যায়, তাহলে রুটি বানাতে একটু বেশি আর কি ঝামেলা কম হয়। তাড়াতাড়ি করে করে কিন্তু করা যায়। আর আমি যদি একটা করে মানে অল্প একটু করে আটা নেই, আবার সেটাকে গোল করি, আবার সেটাকে করতে যাই মানে বেলতে যাই, তাহলে দেখা যায় আমার কাছে ওটা বেশিই সময় মনে হয়। আর ঝামেলাও বেশি লাগে, বারবার ওগুলো করতে হয়। তো আমি একবারে প্রতিটা লেচি করে নিয়ে তারপর সেগুলোকে একটু গোল করে নেই। গোল করে নিয়ে রেখে দেই। তারপর আমি একটা একটা করে নিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপর হচ্ছে এরকম করে রুটিটাকে বেলে নেই। এতে করে আমার কাছে সুবিধা বেশি মনে হয়। আর আপনারা কিভাবে করেন আর কি, রুটিটা কিভাবে আপনারা বানান, আপনাদের কাছে কিভাবে সুবিধা মনে হয়, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মতো ট্রাই করার জন্য। সবকিছুই কিন্তু ট্রাই করে দেখা উচিত, সবভাবেই ট্রাই করে দেখা উচিত।
এদিকে তো আমি রুটিগুলো বানিয়ে নিলাম আর আমার রুটি বানানো কিন্তু শেষ। তো এই পর্যায়ে আবার রুটি বানানো হতেই এখানে আমার চায়ের যে আমি পানিটাকে বসিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে। আর আমরা চায়ের পানিটাকে একটু বেশিক্ষণ জাল করি, বেশি সময় নিয়ে একটু জাল করে নেই। জাল করে পানিটা কিছুটা কমিয়ে আনি, তারপর হচ্ছে চা পাতিটা দেই। এতে করে দেখা যায় চিনির কারণে চায়ের যে পানিটা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে। আর ওইটার মধ্যে যদি আমি চা পাতি দেই আর এভাবে যদি চা বানাই তাহলে এই চাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি যদি ডিরেক্ট পানিটাকে জাস্ট একটু ফুটিয়ে তারপর চা পাতিটা দিয়ে দেই তাহলে কিন্তু চাটা একদমই কেমন যেন মনে হয় যেন পানি খাচ্ছি। চা তো খাচ্ছি এটা মনেই হয় না, একদম পানি, পানি লাগে। পাতলা থাকে অনেক। তো আমরা এটা পছন্দ করি না। আমি বিয়ের পর এই জিনিসটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়িকে আমি সবসময়ই দেখি উনি যখনই চা বানান আগে চায়ের মধ্যে যত মশলাপাতি দেওয়ার দরকার সবকিছু দিয়ে বেশ খানিকটা সময় চাটাকে আগে জাল করে। তারা যেহেতু লাকড়িতে রান্না করে, মাটির চুলায় রান্না করে, তো লাকড়ি ধরিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজ করতে থাকে। এইদিকে কিন্তু চাটা বেশ সময় ধরে ফুটতে থাকে আর পানিটা ঘন হয়ে আসে তারপর হচ্ছে চা পাতিটা দেয়। তো আমার এই জিনিসটা আমার শাশুড়ির অনেক বেশি পছন্দ। আর আমি বিয়ের পর থেকে যখনই চা বানাই সবসময় এভাবেই চা বানাই, সেটা হোক দুধ চা বা রং চা যেটাই হোক। এটা আমার কাছে আরকি বেস্ট মনে হয়। তো রুটিও বানিয়ে ফেলেছি, রুটি ভাজা শেষ। আর চাও তো হয়ে গিয়েছে। তারপর ঝটপট করে এখানে জান্নাতকে খেতে দিয়েছি। জান্নাত তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওকে রেডিও করে নিয়েছি। আর জান্নাতের চুলটাও বেঁধে দিয়েছি, ওকে রেডি করিয়ে নিয়ে তারপর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। যেহেতু আজকে কিন্তু জান্নাত ওর বাবার সাথে যাবে না, আমি ওকে মাদ্রাসায় দিয়ে আসবো। আর সিয়ামকে ওর বাবার কাছে রেখে যাচ্ছিলাম। তো ওর বাবাকে বলেছি যে, "তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আমি ১০-১৫ মিনিটের মধ্যেই আবার ব্যাক করছি। তারপর তুমি কাজে যেও।" তো মেয়েকে মাদ্রাসায় কিন্তু দিয়ে আমি আপাদের সাথে টুকটাক কিছু কথা বলে তারপর আবার চলেও এসেছি। আর জান্নাতের আব্বু কিন্তু কাজে চলে গিয়েছে আমি আসার পরপরই। এরপর তো আমি এসেই আগে সিয়াম বাবুকে খাইয়ে নিয়েছি। যেহেতু অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল, প্রায় ৯টার মতো বেজে গিয়েছিল। তাই এসে আর কোনো দেরি করিনি। বোরকাটা খুলেই আগে সিয়াম বাবুকে খাইয়ে দিয়েছি। আর ওকে খাইয়ে দিয়ে ওকে আমি খেলতে দিয়েছিলাম। ও তো এই যে বারান্দায় এসে এখানে দাঁড়িয়ে ছিল, আবার একটু খেলছিল। আর ওইদিকে আমি আমার নাস্তাটা সেরে নিলাম। চা দিয়ে, রুটি দিয়ে খেতে কিন্তু বরাবরের মতোই আমার অনেক বেশি ভালো লাগে। তবে দুধ চা দিয়ে একটু বেশি ভালো লাগে। রং চাটা আমি একটু কম পছন্দ করি। আর নাস্তা করা শেষ করেই এখানে ঘর গুছাতে লেগে পড়েছি। শুরুতেই আগে বিছানাটাকে গুছিয়ে নিব। গতকাল রাতে যেহেতু বেশ খানিকটাই কাজ করে রেখেছিলাম আর বিছানাটাকেও অনেকটাই পরিষ্কার করে রেখেছিলাম। তাই আজকে সকালে কিন্তু আমার বেশি আরকি অতিরিক্ত ঝামেলা হয়নি। বেশি কিছু সরাতেও হয়নি। আর জান্নাত যেহেতু বাসায় নেই, এতদিন যেহেতু ও বাসায় ছিল এর জন্যই কিন্তু ঘরটা আরো বেশি নোংরা হতো। সিয়াম বাবু তার এত খেলনাপাতি নামায় না, জান্নাতই বেশি খেলনা নামায়। আর সিয়াম বাবু তো একা একাই নিজে, নিজে হাঁটতে থাকে বা গাড়ি দিয়ে খেলে বা ওই বারিন্দায় যায় বা আমার পিছনে ঘুরে, এগুলোই করে। তো জান্নাত যেহেতু নেই আর বেশি খেলনাপাতিও কিন্তু বিছানায় ছিল না, ঘরেও খুব একটা নেই। তাই বিছানাটাকেই আগে ভালো করে একটু ঝেড়ে নিলাম। কারণ একটু পরেই আবার সিয়াম বাবু ঘুমানোর জন্য বায়না করবে। তখন দেখা যায় আমি যদি বিছানা গুছাতে নেই ও কিন্তু কান্নাকাটি শুরু করে দিবে। তাই ও যেহেতু এখন খেলা করছিল এজন্য আমি সবার আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম যাতে ওর ঘুম পেলেই ওকে আমি তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে নিতে পারি আর কোনোরকম কোনো সমস্যাও না হয়। আর বিছানাটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েই আমি ঘরের কাজে লেগে পড়েছি। দরজাটা আটকিয়ে দিয়েছি। সিয়াম বাবু বারবার বের হয়ে যাচ্ছিল। আর ওইদিকে বের হয়েই ও কি করে আমাদের যেহেতু কেচি গেট লাগানো, তো কেচি গেটের সামনে আমি তো সবসময় ঝাড়ু দিয়ে রাখি। তারপরেও দেখা যায় না বালি আসে বা বালি তো থাকেই, আবার জুতো থাকে। জুতোগুলো কিন্তু দূরে সরিয়ে রাখি। তারপরও দেখা যায় ওর চোখে ছোট্ট একটা জিনিসও কিভাবে যেন পড়ে যায়। কেচি গেটের বাহিরে হাত দিয়ে ও বিভিন্ন ধরনের ময়লা নিয়ে আসে, জুতা নিয়ে আসে। তো এর জন্যই আমি গেটটা লাগিয়ে রেখেছিলাম। আবার ওই সাইডে দেখা যায় ঝাড়ু আছে, নানান কিছু আছে। এর জন্য ওগুলো নিয়ে ও অনেক আরকি দুষ্টুমি শুরু করে দেয়। এর জন্য আমি দরজাটা লাগিয়ে দিয়ে সিয়াম বাবুকে খেলতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি পুরো ঘরটাকে এখন পরিষ্কার করে নিবো। বললামই তো আজকে কিন্তু ঘরে খুব একটা খেলনাপাতি ছিল না। খুব জিনিসও ছড়াছিটি আরকি ছড়িয়ে ছিটিয়ে ছিল না। কথা বেজে যাচ্ছে। তাড়াতাড়ি করে ভয়েস দিচ্ছি কারণ সিয়াম বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি।
কখন জানি আবার ও উঠে যায়। এর জন্যই আরকি একটু তাড়াতাড়ি করে ভয়েস দেওয়ার চেষ্টা করেছি যাতে করে সিয়াম বাবু উঠে যাওয়ার আগেই আমি ভয়েস দেওয়াটা শেষ করি। প্রতিদিন হয়তো রাতে ভয়েস দেই। রাতে খুব একটা ভয়েস দিতে পারি না আসলে, যেটা সত্যি কথা। কারণ রাতে সব কাজ শেষ করার পর প্রায় ১২টা বেজে যায়। এরপর যে আমি ভয়েস দিব, আমি চোখে এত পরিমাণে ঘুম থাকে যে আমি ভয়েস ওভারই করতে পারি না। তাই প্রতিদিন এই যে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ভিডিও এডিট করতে বসি। আর হচ্ছে ভিডিওটাতে ভয়েসও দিয়ে নেই ওরা যখন ঘুমিয়ে থাকে। ওরা ঘুমিয়ে থাকলে একটু শান্তিতে করে ভয়েস দেওয়া যায়। আর ওদেরকে সাথে নিয়ে যদি আমি ভয়েস ওভার করতে যাই, তাহলে দেখে যায় এত পরিমাণে কথা বলে, এত পরিমাণে শব্দ করে, তখন কিন্তু ভয়েস ওভারটা ক্লিয়ার আসে না। আর ক্লিয়ার যদি না আসে কথাগুলো, তাহলে শুনতেও ভালো লাগবে না। এর জন্যই মূলত ওরা যখন ঘুমিয়ে থাকে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে, বিশেষ করে সিয়াম বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ভয়েস ওভারটা করে নিই। ও যখনই ঘুমায় তখনই তাড়াতাড়ি করে আগে আমি ভয়েস ওভারটা শেষ করি। কারণ এটাও কিন্তু আমার একটা কাজের অংশই। ঘরের অন্যান্য কাজের পাশাপাশি আমার এটাও একটা কাজ। এটাকে আমি সিরিয়াসভাবেই এখন নিচ্ছি। এর জন্য সিরিয়াসভাবে যেহেতু নিয়েছি তো সিরিয়াসলিই কাজ করা উচিত। মন দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ ভরসা আপনাদের সকলের দোয়ায় ইনশাআল্লাহ নিজের পায়ে দাঁড়াবো, নিজের জন্য কিছু করব, বাচ্চাদের জন্য কিছু করব। এই আশা নিয়েই আমার এই পথ চলা শুরু করেছি। যাই হোক, এখানে কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম, ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। টুকটাক যে খেলনাপাতিগুলো ছিল আর কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল জামাকাপড় সবকিছু গুছিয়ে নিয়ে তারপর পুরো ঘরটাকে একদম ফ্রেশ করে নিয়েছি। এখন আমি সিয়াম বাবুকে ঘুম পাড়িয়ে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।